মিলে তিলোত্তমা। আজকে কথা মতো আবার আমরা চলে এসেছি নতুন এক পর্ব নিয়ে, শেক্সপিয়ার স্মরণী এলাকায়। কার কাছে এসেছি আমি বলবো না, আসুন আলাপ করে নিই সেই মানুষটির সাথে। আপনাকে অনেক অনেক ওয়েলকাম। নমস্কার, গুড মর্নিং। আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি, খুব খুশি হয়েছি জানি এই বৃষ্টি দুর্যোগের সকালের মধ্যেও তোমরা চলে এসছো এখানে। মেনি মেনি থ্যাঙ্কস টু ইয়োর টিভি চ্যানেল। দিদি, প্রথমেই জেনে নেব আপনি কত নম্বর ওয়ার্ডের পৌরমাতা, আপনার মুখ থেকেই আমরা একটু জেনে নেব আপনার ডিটেলসটা যদি আমাদের বলেন। আমরা এখন 63 নম্বর ওয়ার্ডে বসে আছি। আমরা বড় 7-এর একটা অংশ এবং ভবানীপুর অ্যাসেম্বলি, যেখান থেকে এই 63 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়। তো আমাদের বলতে গেলে আমার এমএলএ স্বয়ং দিদি নিজেই, মমতা ব্যানার্জি, আমাদের চিফ মিনিস্টার, এবং আমাদের এমপি হচ্ছেন শ্রীমতী মালা রায়, এবং আমাদের এখানে সবার মাথার উপর হাত দিয়ে আছেন আমাদের প্রেসিডেন্ট, টিএমসির প্রেসিডেন্ট শ্রী সুব্রত বক্সী মহাশয়। আর আমরা এই ওয়ার্ডে আমি অন্তত আছি 14 বছর হয়ে গেল, 4টে ইলেকশন জিতেছি। আমি প্রথম এসেছিলাম এখানে শ্রী অজিত পাঁজা মারা যাওয়ার পরে 2009 সালে অন বাই ইলেকশন, আর তারপর 2010, তারপর 2015, তারপর 2020-21 চলছে। দিদি, আমরা জানি যে আপনি একজন অত্যন্ত শিক্ষিত এবং বিদগ্ধ মানুষ। আপনি প্রিন্সিপাল ছিলেন অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের। তো সেই এরকম শিক্ষিকার জীবিকা থেকে রাজনীতিতে আসার অনুপ্রেরণাটা কোথায়? অনুপ্রেরণা একটাই, অনুপ্রেরণা একজনই, অনুপ্রেরণা স্বয়ং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিই। সেটা হচ্ছে যখন আমফান হয় তা তো জানা, তার আগে আমাদের যখন হয়েছিল আপনাদের প্রথম, যখন সে মনে আছে প্রচণ্ড ঘূর্ণিঝড় হলো, সুনামি। তো সুনামিতে পরে দিদি আমাকে আগে থেকেই চিনতেন, কেন সুনাম শুনেছেন, যেমন গল্প আলাপ মানুষের সাথে হয়। আর আপনারা তো জানেন দিদি একদম মাটির মানুষ, মাটির সাথে আমাদের স্বয়ং চিফ মিনিস্টার সবসময় উনি থাকেন, মানুষের সাথে উনার সংযোগ যা অতুলনীয় এক কথা বলতে গেলে। তো সেইখানে একদিন আমাকে উনি ফোন করেন। তো তখন একটি ছোট্ট বাচ্চা মেয়ে, ওর বাবা মারা গেছিল, ফিশারম্যান ছিল মলডিভসে। তো ওরা থাকতো আহিরিপুকুর বাইলেনে থাকতো, মাইনরিটির বাচ্চা। তো দিদি আমায় ফোন করে বলে যে সুস্মিতা, তুমি তো এখন প্রিন্সিপাল সেন্ট থমাসেস গার্লস স্কুল খেতে পড়ে, তো তুমি বাচ্চাটার একটু এডুকেশনটা দেখতে পারবে? আমরা নিশ্চয়ই দিদি, নিশ্চয়ই, আপনি বলুন কি করতে হবে। তো আমি বললাম ঠিক আছে। তো সেইখান থেকেই শুরু। আমি বাচ্চাটাকে অ্যাডমিট করাই সেন্ট থমাসেস গার্লস স্কুলে। বাচ্চাটা তখন ক্লাস 6-এ পড়ে। সেখান থেকে ও বড় হলো, ওকে বোর্ডিংয়ে নিয়েছি। ওর ইউনিফর্ম, ওর বুকস, এভরিথিং দ্যাট শি নিডেড সব ওকে দিয়েছি। ও একটি মাত্র মেয়ে, ওর মায়ের আবার হার্টের প্রবলেমস আছে, তখন থেকেই ছিল। সো বলতে গেলে সেই মেয়েটাকে আমি মানে নিজের মেয়ের মতো অ্যাডপ্ট করেছিলাম। তো আমাদের বোর্ডিংয়ে থাকতো। তো দিদির সেটা কিন্তু মনে ছিল সুনামির ব্যাপারটা। তো তখন যখন শ্রী অজিত পাজা মারা গেলেন, আমাদের সঙ্গে পরে হয়তো আপনার সাথে দেখা হবে আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট, উনি আমার থেকে অনেক সিনিয়র এখানে, শ্রী বাবলু পাইন মহাশয়। তখন উনি বললেন যে অজিত পাজা সিটে সুস্মিতাকে খোঁজো। তো সেই সুস্মিতাকে খুঁজতে খুঁজতে তখন আমার বাড়িতে ফোন আসে। তখন মোবাইল ফোন নাম্বারও দিদির ছিল না, আমার জানা ছিল না। হ্যাঁ, তো তখন দিদি বাড়িতে ফোন করেন, এবং লাকিলি তখন আমি অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে সবে বাড়িতে ফিরেছি 4:30 নাগাদ। ফিরে তখন দিদির ফোন আসে। তো দিদি বলে টক টু ইয়োর ফাদার, বাবার সাথে কথা বলো, হাজব্যান্ডের সাথে কথা বলো, ছেলের সাথে কথা বলো। আমি 1 ঘন্টার মধ্যে ফোন করছি, তুমি কিন্তু হ্যাঁ বলবে। নমিনেশন আজকেই করতে হবে তৃণমূল ভবনে, আর তুমি যাবে সোজা ওখানে, বক্সিদা থাকবেন, তুমি দেবে। সেই শুরু। আমার বাবা হাসতে হাসতে বলেছিল যা ইচ্ছে করবি কর, হাজব্যান্ড বলছিল ইয়োর লাইফ, ইয়োর প্রফেশন, ইয়োর ক্যারিয়ার। ছেলে তো কন্টিনিউয়াসলি হেসে গেল। হ্যাঁ, তো এইখান থেকেই আমার সূত্রপাত। তারপর ওই 1 বছর এখানে ছিলাম, তারপর রিইলেক্ট, এই নিয়ে 4 বছর। দিদির এত নাটকীয়ভাবে এই যে সূত্রপাত, এটা হচ্ছে সিনেমার চেয়ে গল্পের কম নয়, আপনার এই রাজনীতিতে আসার গল্পটা। তো প্রথমে যখন আপনি এলেন দায়িত্বে,
এলাকায় ঠিক কী কী চ্যালেঞ্জেস বা কোন কোন জায়গা আপনার আপগ্রেডেশনের খুবই দরকার ছিল বলে মনে হয়েছে এবং সেগুলো কিভাবে আপনি অতিক্রম করেছেন? দেখুন, আমি তো অ্যাজ ভাইস প্রিন্সিপাল, অ্যাজ এ প্রিন্সিপাল আমি গার্লস স্কুলে কাজ করেছি, আমি বয়েজ স্কুলে কাজ করেছি, ডন বস্কো পার্ক সার্কাসে ছিলাম অ্যাজ এ টিচার, তারপর গার্লস স্কুলে গেছি ভাইস প্রিন্সিপাল প্র্যাট, তারপর সেন্ট টমাসেসে গার্লস স্কুল, তারপর অ্যাডামাসে এক্সিকিউটিভ প্রিন্সিপাল, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। তো প্রচুর প্যারেন্টস এখানে জানাশুনো ছিল, আমার অনেক ছাত্রছাত্রীরা এই এরিয়ায় থাকে, সো দ্যাট ওয়াজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আর তখনকার যিনি ছিলেন এখানে শ্রী রাজীব দেব মহাশয়, উনি এখন গত হয়েছেন, উনি অনেক গাইডলাইন দিয়েছিলেন আমাকে। শ্রী বাবলু পাইন ওনারা পুরনো ছিলেন, আলিজান ভাই, কাইয়ুম ভাই, যারা এখানে পুরনো তখন পলিটিক্সটা ধরে রাখতো, সবাই আমাকে বোনের মতো এখানে অ্যাকসেপ্ট করে আমাকে সব এরিয়াটা জানিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে 63 নম্বর ওয়ার্ড কেনা চেনে, পার্ক স্ট্রিট কেনা ঘুরেছে, শেক্সপিয়ার সরণিতে কেনা গিয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনি বলুন যে প্রিটোরিয়া স্ট্রিটে জ্ঞান মঞ্চেও আমরা প্রোগ্রাম দেখেছি, রবীন্দ্র সদনেও দেখেছি। সো এভরিবডি নোজ হার্ট অফ কলকাতা। আমরা একদম হৃৎপিণ্ডের মধ্যে হৃদয় হয়ে বসে আছি। ঠিক, একদম হট অ্যান্ড হ্যাপনিং পার্ক স্ট্রিট। অ্যাবসলিউটলি। তো দিদি, আপনার এখানে এলাকার আমাদের মুখ্যমন্ত্রীর বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, বিভিন্ন ধরনের প্রকল্প আছে, জন্মের শুরু থেকে মৃত্যুর দিন অবধি উনি বিভিন্ন প্রকল্প করেছেন আমরা জানি। সেই ধরনের কাজকর্মগুলো এখানে কিভাবে আপনি কার্যকারিতা করেন? দেখুন, দিদির যে প্রত্যেকটা প্রকল্প হয়েছে, যেমন আজকেই আমার দুয়ারে সরকার চলছে, আপনাদের আমি নিশ্চয়ই নিয়ে যাব, নিচেই চলছে দুয়ারে সরকার ক্যাম্প। প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্প এখানে আমরা হোল্ড করি, আমরা 3টে জায়গায় হোল্ড করি দুয়ারে সরকার ক্যাম্প। এইটা হচ্ছে, দেখুন, পার্ক স্ট্রিট ইজ রাইট ইন দ্য মিডল, এটা আমার সাদার্ন পার্ট অফ দ্য ওয়ার্ড, আর নর্দার্ন পার্ট অফ দ্য ওয়ার্ড শেষ হচ্ছে আমার লিন্সে স্ট্রিটে। তো সাদার্ন পার্টে যারা আমাদের সব ভোটার্স আছে, যারা রেসিডেন্টস আছে, সবার জন্য আমরা এই 15 নম্বর লাউডেন স্ট্রিটে আমরা ক্যাম্প করি। আর আমরা যে আমাদের যারা গরিব মানুষরা আছে, আন্ডার প্রিভিলেজ লট যাদের বলবেন, তাদের আমরা কিন্তু কালাঙ্গা বস্তির মধ্যে আমরা ক্যাম্প করি। ওখানে আমাদের একটু চওড়া একটু জায়গা আছে, আমাদের একটু ক্লাব আছে, কলিন স্ট্রিট ওয়েলফেয়ার কমিটি ক্লাব আছে 90 কলিন স্ট্রিটে, সেখানে আমরা ক্যাম্প করি। আর আরেকটা আমরা ক্যাম্প করি আমাদের এক্সট্রিম ওই দিকটায় সাদার স্ট্রিটে, লিটন হোটেলের অপোজিটে আমাদের ইউথ ক্লাব একটা আছে, লিন্সে ইউথ ওয়েলফেয়ার ক্লাব, সেখানেও আমরা ক্যাম্প করি। তারপর মোবাইল ক্যাম্পস করি। তো সত্যি কথা বলতে গেলে এই নিয়ে আমাদের বোধহয় 14-15 নম্বর ক্যাম্প চলছে, প্রত্যেকটা ক্যাম্পে আমরা পার্টিসিপেট করেছি। আর আমাদের প্রত্যেক রেসিডেন্ট পুরো খুশি, লক্ষ্মী ভাণ্ডার বলুন, রূপশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, প্রত্যেকটা ইয়েতে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আজ এবার তো চলছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, প্রত্যেকটা স্কিম 63 নম্বর ওয়ার্ডে চলে। আর আমাদের এখানে একটা আছে, পরে নিশ্চয়ই অন্যরাও আপনাকে বলবেন, আমরা না এখানে সবাই একটা ফ্যামিলির মতো হই হই করে কাজ করি। আমাদের মেইন যেটা হচ্ছে মেনটেনেন্স। কেন দেখুন, 63 নম্বর হার্ট অফ ক্যালকাটা, এটা নয় যে আমাকে এখানে নতুন রাস্তা একটা তৈরি করতে হবে বা কিছু, হ্যাঁ, বাট মেনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেনটেনেন্স তো এখানে রাস্তা মেনটেনেন্স, ফুটপাথ এখানে সব পেভার ব্লকস হয়েছে। রাস্তা, কিছু রাস্তা আমরা আবার কেটে 8-10 ইঞ্চি কেটে, কেন পরপর হট মিক্স রিলোডিং হয়ে গেলে বাড়িতে লোকের জল ঢুকে যাবে, তো কিছু কিছু লেন্স আমরা, যেমন টটি লেন, কিড স্ট্রিট, এমএলএ হোস্টেল যেখানে আছে, সেসব রাস্তাগুলো আমরা কেটে আবার আমরা করছি। যেমন পুরনো ড্রেনেজ সিস্টেম আমার বস্তি এরিয়ায়, কলিন স্ট্রিট, কলিন লেন, সৈয়দ ইসমাইল লেন, এখানে 75 বছরের পুরনো সেই ব্রিটিশার্সদের সেই বিগ ব্রিক সিওয়ার্স ছিল। তো
তো সেইগুলো আমি আসার পর থেকে সব চেঞ্জ করে একদম মডার্ন বড় ড্রেন আমি ওনাদের করে দিয়েছি, নিকাশি ব্যবস্থা। তারপর নিকাশি ব্যবস্থা প্রচুর চেঞ্জ হয়েছে, মির্জা গালিব স্ট্রিট পুরো নিকাশি ব্যবস্থা চেঞ্জ হয়েছে। মানে অনেক ধরে ধরে রাস্তা আমরা করেছি চেঞ্জ। আর এদিকে ধরুন আপনার নতুন বিল্ডিং বলতে গেলে আমরা শুরু করেছি কমিউনিটি হল, সেটাও কিন্তু মমতাদি আমাদের চিফ মিনিস্টারের প্রেরণায়। মনে আছে একদিন ঈদের সকালে, আচ্ছা এর মধ্যে একটু বলে দিই গল্প। দিদি আমাদের ওয়ার্ডে 4 বার আসেন বছরে। একবার উনি আসেন ঈদের সকালে, রেড রোডে নামাজ পড়ার পরে উনি আসেন কলিন স্ট্রিটে, আর কলিন স্ট্রিট কলিন লেন নিজের পায়ে হেঁটে উনি চলেন, সব মানুষকে উইশ করেন, দাঁড়িয়ে কথা বলেন, আমরা সবাই দিদির সাথে চলি। সেটা আমাদের একটা মস্ত বড় একটা গিফট বলবো, পাওনা, আনন্দের দিন সেটা, যে দিদি আসছে, দিদি আসছে, অনুপ্রেরণা। আর আমরা সবাই দিদিকে এত আপন করি, দিদি কিন্তু আমার ওয়ার্ডে সবাইকে নাম ধরে প্রায় চেনে, সব লিডার্সদের, হ্যাঁ সবাইকে, যারা আমার ভাইয়েরা বোনেরা যারা আছে সবাইকে চেনে, পার্সোনাল কন্ট্যাক্ট আছে। আর দিদি ওদিন আসেন। তারপর আমার ওয়ার্ডে অ্যালেন পার্কে আমি আসার পর থেকেই 2009 আমি এসেছি, তো 2010 থেকে আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়। এখন আগে সেটা পার্ক হোটেল করতো, এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওটা টেক ওভার করেছে, গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট, তো ক্রিসমাস ফেস্টিভ্যাল হয়। তো সেটার ওপেনিংয়ে দিদি আসেন, তো সেটাও দিদি আমাদের সামনে চলেন, আমরা দিদির পেছনে পেছনে দিদির সৈনিক হিসেবে চলি, আমাদের খুব খুশির দিন সেটা। তারপর রথ, ইসকনের রথ আমাদের ওয়ার্ড থেকেই বেরোয় অ্যালবার্ট রোডে, যদিও ওনাদের হেড অফিস এটা, কিন্তু এটা পুরনো অফিস। তো রথ আগে বেরোতো আপনার লেডি ব্রবন কলেজের সামনে থেকে, ওখান থেকে বেরোতো। তারপর এখন বহু বছর, প্রায় 8-9 বছর হবে, 7-8 বছর হবে, তখন এখান থেকে বেরোয় অ্যালবার্ট রোড থেকে। তো সেখানে দিদি আসেন, এই নিয়ে 3 হয়ে গেল। আর চতুর্থবার দিদি আসেন আমরা এখানে যেখানে বসে আছি 15 নম্বরের পাশেই রাজীব দেবদা আর আমাদের যে এখন উনি প্রেসিডেন্ট শ্রী বাবলু পাইন মহাশয়, আমরা বাবলুদা বলেই সবাই জানি, ভালো নাম প্রদীপ পাইন, অর্ধেক লোক মনে নেই ভালো নাম, সবাই ডাক নাম বাবলুদা। হ্যাঁ, তো এই করে এখানে কালী পুজোর উদ্বোধন, দিদি ছাড়া এখানে কালী পুজোর উদ্বোধন হয় না। তো দিদি যে টানা উদ্বোধনটা করেন কালী পুজোর, তার মধ্যে আমরা গর্বিত যে আমাদের 63 নম্বরের কালী পুজো অল ফ্রেন্ডস ফোরামের কালী পুজো, এটা দিদি প্রত্যেক বছর আসে। তো এই যে দিদি আসছে আমাদের সব ফেস্টিভ্যালে, ক্রিশ্চিয়ান ফেস্টিভ্যালে, মুসলিম ফেস্টিভ্যালে, হিন্দু ফেস্টিভ্যালে 2 বার, আমরা তো গর্বিত। সত্যি একদমই তাই। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আপনার এই পথ চলা অনেক অনুপ্রেরণা যোগাবে এবং আশা করি আরও অনেক সাফল্য এনে দেবে। কথায় কথায় দিদি যে প্রসঙ্গটা উঠলো, এই জল জমার প্রসঙ্গ, এটা এই প্রসঙ্গে মানে কলকাতা, সমগ্র কলকাতায় খুবই মানে এটা একটা প্রবলেম কলকাতার, যদিও এখন অনেক জায়গায় ওভারকাম হয়েছে। এই জল জমা এবং বিশেষ করে বর্ষাকালে জল জমা থেকে ডেঙ্গু, এটা একটা যে কমন প্রবলেম, এই জন্য ডেঙ্গুর লড়াই করবার জন্য এখানে কি রকম ব্যবস্থা করা হয়েছে? দেখুন, আমাদের ওয়ার্ড হেলথ ইউনিট আছে, আমাদের 9/1 এজিসি বোস রোডে কর্পোরেশন বিল্ডিংয়েই আছে। আর আপনি শুনে হয়তো একটু অবাক হবেন, খুশি তো নিশ্চয়ই হবেন, আমাদের কিন্তু এবছর একটাও ডেঙ্গুর কেস নেই 63-তে, একটা ডেঙ্গুর কেস নেই। এবং আমার ডক্টরসরা, আমাদের অ্যান্টিভেক্টর যারা টিম আছে, যারা আমাদের ডিজাস্টার প্রকল্প যেটা হেলথের যেটা আছে, ওরা খুব ভালো কাজ করে। এবং এখানকার যারা হকার্স, ওরাও কিন্তু কথা শোনে। আমরা যদি বলি একটা প্লাস্টিকের শিট আপনারা নামিয়ে নিন বা উপরটা নড়িয়ে জলটা ফেলে পরিষ্কার করুন, চেষ্টা করে। কিন্তু জানেন তো, বারবার লোককে বলে তাদেরও একটা সচেতনতা বেড়েছে আর তারাও শিখছে, এইটা আমাদের খুব ভাল লাগে। আর এটা নয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও যে আমরা পেয়ালাটা পর্যন্ত কাপটা ভাঁটটা নিয়ে ঘুরিয়ে যে কোথাও একটা বিনে ফেলবো,
চেষ্টা করছি। তো এই চেষ্টার মধ্যে আমরা আছি। আর জেট সাকশন মেশিনস যেগুলো আমাদের বড় বড় আছে কর্পোরেশনে, ক্যালকাটা কর্পোরেশনে খুব ভালো কাজ করছেন। কিছু কিছু মেশিন একটু পুরনো হয়েছে, তো বোধহয় 1 মাসের মধ্যে আমাদের ফুল রাউন্ড অফ নিউ মেশিনস আসছে। তো তাতে আমরা খুব খুশি। ক্যামাক স্ট্রিটটাই একটু বেশি ফেমাস হয়ে যায় বর্ষাকালে। সবাই এসে ক্যামাক স্ট্রিটের জলের পাশে দাঁড়িয়ে ছবিটা তুলে দেখায় ক্যামাক স্ট্রিটে জল জমেছে, হয়তো 6 ইঞ্চি জল জমেছে, কিন্তু সেটা দেখে মনে হয় অনেক, কিছু মনে করবেন না ভাই। তো সেই ব্যাপারটা আছে, তো সেটা কমে যাবে ডেফিনেটলি। আর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের ওয়ার্ড, কলকাতার 7টা ওয়ার্ডের মধ্যে আমরা চোজেন হয়েছিলাম অ্যাজ এ ওয়ার্ড, যে আমাদের মধ্যে সেগ্রিগেশন অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, ড্রাই অ্যান্ড ওয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওই ব্লু বিনস অ্যান্ড গ্রিন বিনস, ওটা প্রথম, এটাও তো দিদিরই মন থেকে এসছে, দিদি এটা ভেবেছে ওয়েট অ্যান্ড ড্রাই, সেগ্রিগেশন অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো সেইটা আমাদের ওয়ার্ডে বহুত দিন ধরে চলছে, এই নিয়ে 7 বছর হয়ে গেল। তাতে আমাদের এই মানে কালেকশন অফ ডেব্রিটা কিছু কম। ওকে ওকে দিদি, এই যেরকম ডেঙ্গুর সঙ্গে আপনারা এত সুন্দর করে ফাইট করছেন এবং সত্যি কমেন্ডেবল, এবছর এখনো অবধি ডেঙ্গু পরিসংখ্যান হয়নি কোনো, এবং আমি চাইবো নাই হোক। তবে মশা কোথা থেকে এসে কাকে কামড়ায়, কার সাথে আসে, সেটা তো আমরা জানি না ভাই। সে তো ঠিকই, উই ক্যান কন্ট্রোল হিউম্যান বিং বাট উই কান্ট কন্ট্রোল ন্যাচারাল থিংস। দিদি, করোনায় এরকমই ডেঙ্গুর থেকেও ভয়াবহ সমস্যা আমরা দেখেছি। 2020, 21, 22 মানে আমাদের জনজীবন খুবই ব্যস্ত, মানে ত্রস্ত হয়ে গেছিলো, ব্যস্ত জনজীবন থমকে গেছিলো। তো সেই করোনার সময় আপনাদের যুদ্ধের কথা যদি, করোনার যুদ্ধটা সত্যি মর্মান্তিক যুদ্ধ আমরা এখানে লড়েছি। সেই যুদ্ধের মধ্যে আমি একটাই বলবো যে আমি জানি না এটা কি করে হলো, হয়তো উপরওয়ালার আশীর্বাদ বা যাই বলুন, সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে যারা গরিব মানুষ, আমার যারা বস্তিতে থাকে, তারা কিন্তু প্রায় বলতে গেলে অ্যাফেক্টেডই হয়নি ভাই। কেন হয়নি বলতে পারবো না, দের ইজ নো লজিক্যাল রিজন। এবং প্রচুর পরিবারে, স্পেশালি যারা ভেজিটেরিয়ান ফ্যামিলিজ, তারা কিন্তু খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয়েছিল। ইমিউনিটি হয়তো তাদের কম ছিল, বয়স্ক মানুষ, এমনও হয়েছে যে মা বাবা ছেলে ভর্তি হয়েছে, মা বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো, ছেলে চলে গেল, এরকম অনেক কেস হয়েছে। এবং তখন আমরা বিল্ডিংয়ে গিয়ে মাইগ্রেন্ট লেবারার্স যারা ছিল তাদের গাড়ি করে তাদের গ্রামে পৌঁছানো, সেটা আমরা করেছি। আর কি বলে, বিল্ডিংয়ে গিয়ে ভ্যাকসিনেশন করিয়েছি আমরা। তখন তো আমাকে চিনতে পারতেন না, আমি তখন সেই পিপিই কিট পরে চোখে চশমা লাগিয়ে ঘুরতাম, লোক কোন হ্যাঁ চশমা, দিদি হুমে ছোটি দিদি, এরকম করতাম। তো এইটা আমরা প্রচুর লড়াই লড়েছি, এবং এখানে আমরা কিন্তু অ্যাজ এ টিম লড়েছি। এটা নয় যে শুধু হেলথ ডিপার্টমেন্টের ছেলেরা রয়েছে, তা নয়, আমাদের এখানে তৃণমূল কংগ্রেস পার্টির প্রত্যেক ছেলে, সে বয়স্ক মানুষ, কম বয়স্ক, চলতে, প্রত্যেকে লড়াই করেছে একে হাতে হাত মিলিয়ে। এবং আমাদের এখানে অনেক লোক যারা এখানে থাকেন, বাসিন্দারা, তারাও কিন্তু আমাদের প্রচুর হেল্প করেছেন। তারা আমাদের চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, সেটা আমরা গরিব মানুষকে যারা রাস্তায় আছে তাদের একটু সেগ্রিগেট করে দিয়ে তাদের আমরা খাবার দিতে পেরেছি। ওনারা যদি না, তাদের ঝুলিটা যদি না খুলতো, তাহলে আমরা কি করে ওদের গরিব মানুষদের হেল্প করতাম? কারণ তখন তো সবাই অ্যাফেক্টেড, যতটুকু চাল ডাল, হয়তো একটা আলু, প্রত্যেকের অর্থনীতি এফেক্টেড। কিন্তু তখন আমি দেখেছি মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আমি বলতে পারি আমার ওয়ার্ডকে নিয়ে। মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেক বড় লোকরা তাদের ঘরদোর খুলে দিয়েছে, আমরা সেখানে প্যাকিং করেছি চাল ডাল এগুলো নিয়ে। সেটা তো আমরা তো এমনি অত জায়গা পাচ্ছি না, তো সেটাও আমরা করেছি।
হাঁটার নিয়ম মেনে আজ আমাদের থামতে হচ্ছে ঠিকই, কিন্তু কথা দিলাম যেখানে থামছি ফিরবো ঠিক ওই একই জায়গায় পরের দিন পরের এপিসোডে। তিলে তিলে তিলোত্তমা।